আসসালামু আলাইকুম। অন্ধকারে ফুটে থাকা গোলাপ গল্পের 10 নম্বর পর্ব। যারা বাকি পর্বগুলো দেখেননি তারা আমার চ্যানেলের ভিতর থেকে দেখে নেবেন। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাবা রেগে বলল, এখনো বসে আছো কেন? চলো এখান থেকে। আম্মু কান্না করতে করতে বলল, আমরা এখান থেকে চলে গেলে ওকে এখানে মেরে ফেলবে। এভাবে বলো না, ও তো আমার পেটের সন্তান, কিভাবে রেখে যাই? বাবা আম্মুকে তুলে বলল, এমন সন্তান থাকাচ্ছে মরে যাওয়াই অনেক ভালো। একবার আমাদের কথা চিন্তা করেছে তুমি বলো? মাথা নিচু করে বললাম, আম্মু যাওয়ার আগে একটা কথা বলি। রাসেল ভাইয়ার বাসার কাজের বুয়া আমার কাছ থেকে 20,000 টাকা পায়, দিয়ে দিও। শেষবারের মতো তোমার কাছে আমার এটাই চাওয়া, আর হয়তো কোনোদিন কোনো কিছু চাইবো না তোমার কাছে। আপু আমার মুখের দিকে তাকিয়ে বলল, সি এই মেয়েটার কাছ থেকেও তুই টাকা খালি? এভাবে কতগুলো মেয়ের সাথে তুই এসব করে বেড়াস, একটুও লজ্জা করে না তোর? তোরে তো আমি ভাইয়া আপুকে ধরে বলল, কি করতেছিস সেই সব? পাগল হলি নাকি? চল এখান থেকে, আজকে থেকে আমাদের কোনো ভাই নাই। দেখতে দেখতে সবাই চলে গেল। কান্না করতে করতে হয়তো চোখের পানি শুকিয়ে গেছে। রাসেল আমার সামনে এসে বলল, সি তোর তো লজ্জা লাগা উচিত। আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি, আর তুই এটা কিভাবে করলি? একটুও কি সম্মানে বাঁধলো না? মানুষের বিবেক বলে কিছু একটা থাকে, সেইটাও কি তোর ভিতরে নাই? আমি বললাম, এভাবে অপমান করার থেকে মেরে ফেলুন আমাকে, তারপরেও এভাবে অপমান করবেন না, সহ্য করতে পারি না। হ্যাঁ মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এর বিনিময়ে মেরে ফেলুন আমাকে। রাসেল বলল, সে তো তোকে মারবই, এটা থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তোর মতো হিংস্র প্রাণীকে বেঁচে রেখে কোনো লাভ নাই, যেখানে তোর কাছ থেকে একটা অন্ধ মেয়েও রক্ষা পায় না। হঠাৎ দেখি রিয়া এখানে এসেছে, এটা দেখে আমি একটু অবাক হলাম। রাসেল রিয়ার কাছে গিয়ে বলল, কিরে রিয়া তুই এখানে কেন আসলি? রিয়া ওর ভাইয়ের শরীরে একটা হাত রেখে বলল, সেই হিসাবটুকু একটু মিটিয়ে নেই ওর কাছ থেকে, জানি না আর কথা বলতে পারবে কিনা। আর এমনিতেই এইসব জঙ্গি ছেলেদের সাথে কথা বললেই বা কি হবে? রাসেল আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বাহিরে চলে গেল। রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো। আচমকা রিয়া বলে উঠলো, ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলে উঠে বসতে হবে? অপমান পাওয়ারই যোগ্য আমি, যা ইচ্ছা তাই বলুক, তবে শুধু আজকে একটা কথাই বলতে চাই। রিয়া জোরে চিৎকার করে বলল, চুপ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গিয়েছে রাগে, তবে ও যে আমার এখানে থাকা সবকিছু অনুভব করতে পারতেছে তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। রিয়া কি জানি খুঁজতে লাগলো হাতে, ওই পাশে পড়ে থাকা চেয়ারটা নিয়ে আমার পাশে এসে বসলো, বসে আমার মুখের উপর ডান হাতটা রাখলো। রিয়ার এমন আচরণে আমি বেশ অবাক হলাম, কিন্তু রিয়া আমাকে অবাক করে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল আমার গালে, বেশ জোরেই মেরেছে। আমি গালে হাত দিয়ে বললাম, এভাবে তুমি আমাকে মারলে তোমার রাগ কমবে না? একটা কাজ করো, তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো, আমি যেই অপরাধ করেছি তার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি। রিয়া বলল, আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবারও মনে পড়ে নাই যে এটা অন্ধ একটা মেয়ে? কত করে চেষ্টা করেছি আমি নিজেকে বাঁচানোর জন্য, আর তুই পশুর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়লি। খুব আফসোস হয় নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না, তুই পশুর থেকেও আরো বেশি নিকৃষ্ট। আমি বললাম, তোমার নাম হয়তো মুখে নেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি, তবে এভাবে আমাকে অপমান না করে আমাকে মেরে ফেলো, আমি আর এইসব সহ্য করতে পারতেছি না। রিয়া আর কোনো কথা বলে নাই, চুপচাপ বসে আছে, আর কি জানি চিন্তা করতেছে মনে মনে। পরে তো আমাকে বলল, তুই আমার সাথে এরকম কেন করলি? সত্যি করে বলবি আমি তোর কি এমন ক্ষতি করেছি? আমি বললাম, কি করে বলবো এই মুখ দিয়ে? নিজেই নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করতেছে, সবাই আমাকে যেরকম ইচ্ছে মতো অপমান করতেছে। মানছি আমি অপরাধ করেছি তোমার সাথে, আজকে দেখো এই অপরাধের কারণে আজকে আমি পরিবার হারা। রিয়া বলল, তোরে হিস্টোরি বলতে বলেছি আমি কি বলেছি তার জবাব দে। আমি একটা হাসি দিয়ে রিয়াকে সবকিছু বলতে শুরু করলাম। জানো রিয়া, মানুষের পছন্দের অপছন্দের একটা জিনিস থাকে, আর সেই পছন্দের মানুষটাই তুমি। রিয়া ঠাস ঠাস করে আবার 2টা চট দিল, আমার গাল ধরে বলল, সত্যি করে বল, কেন আমার সাথে এরকম করলি? এই অন্ধ মেয়ে তোর এমন কি করেছে যার কারণে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি? রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলাম, যেই দিন তোমাকে আমি প্রথম দেখি সেই দিন কেন জানি তোমাকে দেখেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কেন জানি তোমাকে দেখার পর থেকেই আমার মাথার কোনো কিছুই কাজ করতেছে না। তখন শুধু তোমাকে কাছে পাওয়ার অনুভূতি ছিল। বিশ্বাস করো রিয়া, এই ঘটনা ঘটানোর পর থেকে আমি নিজেকে অনেক বড় অপরাধী মনে করছি। আমি চাইছিলাম তোমার সাথে যেহেতু অপরাধ করেই ফেলেছি, এই জন্য তোমাকে আমি ভালোবেসে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তার আগেই তবে একটা কথা বলি, এখন তোমাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আসলেই মানুষের চেহারা দিয়ে কিছুই হয় না, সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে, আর সেইটা তোমার মধ্যে আছে। রিয়া বলল, রূপ দেখে ধর্ষণ করি আর মন দেখে প্রেমে পড়ি, এগুলো তো করলি আমার সাথে না? খুব হাসি পায় রে আজকে। আমার জন্ম হওয়ার পর থেকেই আমি এই পৃথিবীর আলো দেখতে পারি নাই, আর খুব অল্প বয়সেই তুই আমাকে ধর্ষণ করে আমার সবকিছুই কেড়ে নিলি। আমি বললাম, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। রিয়া বলল, আমি তোর যোগ্য নই হয়তো, যার কাজ ধর্ষণ করা সে কি আর একজনের কাছে সুখ পাবে? 1000 নারী লাগবে তার। আমি বললাম, এভাবে বলিও না। রিয়া বলল, তো কিভাবে শুনতে চাস তুই? সেভাবেই বলবো। আমি বললাম, আমাকে মাফ করে দাও। রিয়া বলল, মাফ আবার তোকে? কোন মুখে তুই এই কথা বললি? আমি বললাম, মরার আগে মাফ করে দাও, জানি না এরপরে তোমার মুখ দেখতে পারবো কিনা। রিয়া চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল, মুখটা কালো করে বলল, সেই দিন ভাইয়া আমাকে বলেছিল কাজের মেয়েকে যেন ভাবি বলি, শুধুমাত্র তোর সামনে, কিন্তু কেন বলেছিল সেটা জানতাম না। আর যখন শুনি সিসি ক্যামেরায় তোকে দেখা গেছে, তখন যে আমার কতটুকু খারাপ লেগেছিল তা বলার বাহিরে। যাকে এত ভালো মনে করতাম, যাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন
স্বপ্ন ছিল ভালোবাসতে পারি হয়তো কখনো, সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর প্রতি একটু মায়া লাগছিল। আর যখন শুনি তুই, আমার বলতেও লজ্জা করতেছে। রিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। রিয়া আমার কাছে এসে বলল, এত অপরাধ করার পরেও তোরা হাসি পাচ্ছে? একটুও কি লজ্জা নাই তোর ভিতরে? আমি বললাম, সবাই আমাকে এত পরিমাণ অপমান করেছে, আর এখন কেন জানি এসব কথা শুনলে আমার হাসি পাচ্ছে। এটা বলেই আমি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলাম, একটা ভুল পুরো জীবনটাকেই শেষ করে দিল। যদি একটু চিন্তা করে এইসব করতাম তাহলে আজকে আর আমার এই অবস্থা হতো না। আমি চাইছিলাম তোমাকে সবকিছুই বলে দিব, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। কিছু মানুষ সবকিছু ভেবে চিন্তা করার পরেও বলে, ইস আমি যদি চিন্তা করে সবকিছু করতাম, অথচ সে সবকিছুই প্ল্যান করে আগে থেকে এইসব করেছে। আমি বললাম, যত পারো বলো, সময় খারাপ আমার, তবে এখন এটাই শুধু বলবো, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। রিয়া বলল, এই ভালোবাসা তো আবার দেহের জন্য না। আমি বললাম, তুমি যে খুব আঘাত দিয়ে কথা বলবে আমাকে আমি ভাবতেও পারি নাই। আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। রিয়া বলল, তোকে অপমান করব না তো কোলে নিয়ে নাচবো? তোকে দেখলেই কেন জানি আমার মনের মধ্যে ঘৃণা লাগে। আমি বললাম, এক সময় ছিলাম ভাই, আপনি বলে ডেকে সম্মান করতো, কিন্তু এখন তুই। আসলেই আমি অনেক খারাপ ব্যক্তি। রিয়া বলল, যেখানে বসে আছিস না চুপ করে বসে থাক, না হয় লাথি দিয়ে ফেলে দিব। কুত্তার বাচ্চা, আমার জীবনটা নষ্ট করে ভালো সাজার অভিনয় করা হচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে মগ্ন আমি। শেষে শুধু এতটুকুই বলবো, রিয়া ভালোবাসা শূন্য, তুমিহীন আমি অপূর্ণ, যত পারো অপমান করে নাও, আমি চলে গেলে আর কাকে তুমি অপমান করবে? রিয়া বলল, তোর মুখে ভালোবাসার কথা মানায় না, তুই একটা নিকৃষ্ট পশু, তোর থেকে বনের পশুগুলোও ভালো আছে, ওদেরকে খাবার দিলে কথা মানে, আর তুই কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাইতেছি না। হঠাৎ রাসেল এসে বলল, এইসব বলিস না, বেচারা অনেক মন খারাপ করবে। রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আর যাই করিস না কেন, ওকে যেন আমি আর আমার চোখের সামনে দেখি না, আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না। রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, তোর এইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সবকিছু দেখে নিব। রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি? হয়তো। রিয়া চলে যাচ্ছে, আমি পিছন ফিরে ডাক দিয়ে বললাম, যদি আমার উপর কখনো একটুও মায়া লাগে, আমার কথা মনে পড়লে আমাকে মাফ করে দিও। জানি আমি তোমার কাছে মাফ পাওয়ার যোগ্য না, এরপরও বলতেছি তোমার হাত পাও ধরে মাফ করে দিও আমাকে। রিয়া আর পিছন ফিরে তাকিয়ে দেখলো না। খুব খারাপ লাগলো, কান্না করতে ইচ্ছে করতেছে। রাসেল আমার কাছে এসে বলল, তোর শরীরকে 3টা টুকরা করে মাছকে খাওয়াবো, রেডি আছিস তো তুই? আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, এখনো বাঁচিয়ে রাখছিস কেন, মেরে ফেল, আমি তো মরার জন্য তৈরি হয়ে আছি। রাসেল বলল, একটা নিউজ আমার কানে এসেছে। আমি বললাম, আমার মৃত্যুর নিউজ? রাসেল বলল, সে তো মারবই, তুই নাকি তানিয়াকে বিয়ে করতে চাইছিলি। আমি বললাম, বেঁচে থাকলেও তো আমি ওকে বিয়ে করতাম না, আর তাছাড়া ও একটা, বলতে গিয়েও আর বললাম না, নষ্টামি তাই তো বলবি? আমাকে চুপ থাকতে দেখে রাসেল বলল, সেদিন তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, আর ভাগ্যের কি মিল দেখ, ও আমার এক ফ্রেন্ডের ছোট ভাই, ওর কাছ থেকে সবকিছু জেনে নিয়েছি, তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই। আমি বললাম, আমি এইসব শুনে কি বলবো? রাসেল বলল, বেঁচে থাকতে চাস? আমি বললাম, না, আমাকে মেরে ফেল, এটাই বেটার হবে। রাসেল বলল, লাস্ট একটা সুযোগ দিলাম, বেঁচে থাকতে চাস কিনা বল, যা হয়েছে কষ্ট আমিও পেয়েছি, তোকে মারলে তো আর আমার বোনের সম্মান ফিরে আসবে না, তাই শেষ একটা সুযোগ তোকে আমি দিতে চাই, চিন্তা করে দেখ। আমি একটা মুস্কি হাসি দিয়ে বললাম, কার জন্য আমি বেঁচে থাকবো, যেখানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি? এটা শোনার পরেও কি ওরা আমাকে মাফ করবে? কখনো করবে না। আর কার জন্যই বা বাঁচবো, যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি? রাসেল বলল, আমার রাগ উঠলে তোকে আমি জ্যান্ত কবর দিয়ে ফেলবো, সাবধান, আমার বোনের নাম আর দ্বিতীয়বার মুখে আনবি না। রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, তুই কি চাস, বেঁচে থাকবি নাকি মরে যেতে চাস? আমি বললাম, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইলো না, সবাই তো আমাকে একা করেই চলে গিয়েছে, এর থেকে আমাকে মেরে ফেল, এটাই ভালো হবে। রাসেল বলল, একটা খুশির খবর দিব তোকে। আমি বললাম, দুঃখের সময় আর সুখের হাসি হাসতে চাই না, মেরে ফেল আমাকে। রাসেল হাত দিয়ে ইশারা করতেই 5 জন পুলিশ আমাকে ইচ্ছা মতো মারতেছে। দূর থেকে রাসেল দাঁড়িয়ে বলল, মরার যন্ত্রণা খুব কঠিন তাই না রে? আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। এরপরেও রাসেলের দিকে তাকিয়ে বললাম, আমার মতো যেন আর কারো এরকম অবস্থা না হয়, নিজের ইচ্ছেই আজকে মারা যাচ্ছি, কারণ কি জানিস, এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না, খুব অসহায় রে আমি। খুব করে কান্না পাচ্ছে, মনের ভিতরটা ছটফট করতেছে, কি করছি আমি? আসলেই মানুষ একটা কথা ঠিকই বলতো, সত্য কোনোদিন মাটি চাপা থাকে না, একদিন না একদিন সত্য প্রকাশ হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আসলেই সময়ের খেলা খুব আজব, কারো সময় যায় না আর কেউ সময় পায় না। যত সময় যাচ্ছে আমার কষ্ট বেড়েই চলতেছে, হাত পা নাড়াতে পারতেছি না, আর শরীরের সবটুকু শক্তি শেষ হয়ে গিয়েছে, ঘাটটাও আর সোজা রাখতে পারলাম না, মাথা টেলিয়ে চেয়ারে পড়ে গেলাম। চোখ বন্ধ হওয়ার আগে শুধুমাত্র এটাই দেখলাম, একজন মোটা করে বৃদ্ধ লোক লম্বা একটা তলোয়ার হাতে নিয়ে রুমের ভিতর প্রবেশ করলো, তবে ওনার গায়ে সেনাবাহিনীর পোশাক, হয়তো রিয়ার বাবা। আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল। তো এভরিওয়ান, নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে দিও, আর প্লিজ আমার ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটা নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।